কাল ভারতের পাঞ্জাব থেকে গ্রেফতার করা হলো এক পাকিস্তানি গুপ্তচরকে। এরপর সেই পাকিস্তানের গুপ্তচরের মোবাইল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য সামনে এসছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। শেষ 6 মাসে পাঞ্জাবের পার্টিকুলারলি কিছু অঞ্চল থেকে 6 জন গুপ্তচরকে কিন্তু ধরা হলো এবং ভারতের গোয়েন্দা দপ্তর মনে করছে আরো অনেক গুপ্তচর ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে আছে, যারা সরাসরি পাকিস্তানের হয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ কি দাঁড়ালো, এই মুহূর্তে ভারতের বাইরের শত্রুরা যেভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, ঠিক একইভাবে ভারতের ভিতরেও এমন কিছু শত্রুভাবাপন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে বসবাস করছেন, যারা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি থ্রেট। কালকে পাঞ্জাবের যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রাথমিকভাবে তার নাম যে সামনে এসছে তার নাম হলো মঙ্গট সিং। তাকে গ্রেফতার করা হয়েছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এর আইনে। সেই ব্যক্তি আইএসআই এর হয়ে শেষ 2 বছর কাজ করছে। এবার আপনারা বোঝার চেষ্টা করুন, শেষ 2 বছরে কত তথ্য তারা পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীকে সরবরাহ করেছে। যেখান থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই পার্টিকুলার জায়গার কিছুটা দূরেই কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী দিনের পর দিন অ্যাটাক করার চেষ্টা করেছে অপারেশন সিন্দুরের সময়, এবং সেই ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁসানো হয়েছিল। তার মোবাইল ফোন থেকে দেখা গেছে অপারেশন সিন্দুরের সময়তেও সেই ব্যক্তি একজন মহিলার সঙ্গে কথা বলতেন, যার নাম ঈশা শর্মা। মনে রাখবেন, এই নামগুলো কিন্তু ভুয়ো নাম। এই ব্যক্তি যার সঙ্গে কথা বলতেন তিনি পাকিস্তানি হ্যান্ডেলার, এবং পাকিস্তানি হ্যান্ডেলার মারফত এনাকে ট্র্যাপড করা হয়েছিল। এবং প্রমাণ মিলেছে দিনের পর দিন টাকার আদান প্রদান হয়, এবং টাকা নিয়ে এই ব্যক্তি আলোয়ার সিটি নামক একটি জায়গা, সেখানকার মিলিটারি ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন দিনের পর দিন পাকিস্তানে সরবরাহ করেছে, পাকিস্তানের আইএসআই এর কাছে কিন্তু পাঠিয়েছেন। এই ব্যক্তিকে গ্রেফতার করার পর সংখ্যাটা গিয়ে দাঁড়ালো, পাঞ্জাব প্রদেশ থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 6। ঠিক কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কাশ্মীর থেকে গ্রেফতার হওয়া এক শিক্ষকের কথা আপনাদের বলেছিলাম, যিনি পেহেলগাম হত্যাকাণ্ডের সময় সরাসরি জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। পাহাড়ে কোথায় জঙ্গিরা থাকবেন, কিভাবে পালাবেন, সেই পরিকল্পনাটা সেই শিক্ষকটা করেছিলেন, সেই কাশ্মীরি শিক্ষকটি। এবং মোবাইল ফোনের চার্জার, মোবাইল ফোনের সিম কার্ড জোগাড় করা সবটাই তিনি করেছেন। অর্থাৎ বুঝতে পারছেন আপনারা যে লোকাল সাপোর্ট ছাড়া কোনোভাবেই পাকিস্তান কেন বিশ্বের কোনো রকমের সন্ত্রাসবাদীরা আমাদের দেশে এই ধরনের প্রিভিলেজ, এই রকম মুভমেন্ট কিন্তু করতে পারবে না। পাশাপাশি জয়সালমীর থেকে আরো 5 জন গুপ্তচরকে গ্রেফতার করেছেন ভারতের গোয়েন্দারা। 25শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ ঠিক 15 দিন আগে হানিফ খান নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, এবং তিনি স্বীকার করেছেন তিনি জয়সালমীর রিলেটেড যত মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে এবং মিলিটারি এস্টাবলিশমেন্টকে কেন্দ্র করে আর্মির ডিপ্লয়মেন্ট, আর্মির মুভমেন্ট ধারাবাহিকভাবে পাকিস্তানকে পাঠাতেন। এবার বোঝার চেষ্টা করুন, এই হানিফ খানরা আসলে থাকে ভারতে, কিন্তু এরা আসলে ভারতের বিপক্ষে এই ধরনের গোপন ষড়যন্ত্র করে, এবং এর ফল যেটা হয় তা কিন্তু মারাত্মক। ভারতের সাধারণ মানুষ সাফার করে, ভারতের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা সমস্ত কিছু কিন্তু সাফার করে। এই হানিফ খান স্বীকার করেছেন অপারেশন সিন্দুরের সময় আর্মির যত মোবিলাইজেশন হয়েছিল সমস্ত কিছু তিনি শেয়ার করেছেন ধারাবাহিকভাবে আইএসআই এবং পাকিস্তানের নেটওয়ার্ককে। পাশাপাশি এই হানিফ খানের সূত্র ধরে আরো একজনের খোঁজ মিলেছে। 20শে আগস্ট, কিছুদিন আগে তাকেও গ্রেফতার করা হয়েছে। তার বয়স মোটে 25, তার নাম জীবন খান। অর্থাৎ 25 বছরের একজন যুবক যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন, তিনি না চাইতেই পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করছেন। এবং এই পার্টিকুলারলি জীবন খান নামক ব্যক্তি জয়সালমীরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন, এবং রেস্টুরেন্টে কাজের বাইরেও তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতেন। মানে বলিউড সিনেমায় মাঝে মধ্যে দেখায় না যে বিভিন্ন রেস্টুরেন্টে কর্মচারী কিংবা কোনো অফিসে কাজ করছে আমাদের সঙ্গে ভিড়ে মিশে, অথচ রাতের অন্ধকারে তিনি স্পাইংগিরি করছেন, গুপ্তচর বৃত্তি করছেন অন্য কারুর হয়ে। আজকে হুবহু বলিউডের চেনা স্ক্রিপ্ট যেন বাস্তবের মাটিতে নেমে এসছে, অন্তত জীবন খান হানিফ খানদের এই স্টোরি দেখে আমার মনে হচ্ছে। পাশাপাশি 4 আগস্ট, 1 মাসের ঘটনা, বোঝার চেষ্টা করুন। 4 আগস্ট মহেন্দ্র প্রসাদ বলে একজনকে গ্রেফতার করে আমাদের গোয়েন্দা দপ্তর, এবং আপনারা শুনলে অবাক হবেন এই মহেন্দ্র প্রসাদ কিন্তু ডিআরডিওর যে গেস্ট হাউস তার ম্যানেজার।
এবার ডিআরডিও আমাদের দেশের অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, আমাদের অ্যাসেট, আমাদের যত মিসাইল বলুন, আমাদের যত অস্ত্র বলুন, সব ডিআরডিওর মাধ্যমে বানানো হয়। সেই ডিআরডিওর যে গেস্ট হাউস, তার ম্যানেজার, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, সেই পোস্টের ব্যক্তি পাকিস্তানের হয়ে দিনের পর দিন সেন্সিটিভ ডিফেন্স ইনফরমেশন ওপারে পাঠিয়েছেন, ভারতের থেকে পাকিস্তানকে সহায়তা করছেন। এ মানতে ভাই আমার কষ্ট হচ্ছে এবং আমার ভাবতে অবাক লাগছে যে এই মাপের ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ড করেন এবং দেশের সাথে গাদ্দারি করেন। কালকে মিডিয়াতে বেরিয়েছে। লাস্ট নামটা শুনলে তো আরো চমকে যাবেন। লাস্ট যে ব্যক্তিকে ধরা হয়েছে 28 মে, তার নাম হলো সাকুর খান। তিনি কি করতেন জানেন? তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্মচারী, এবং তিনি একজন প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী সহায়ক ছিলেন। সেই সাকুর খানকে কিন্তু গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দারা, এবং এই পার্টিকুলার ব্যক্তিকে গ্রেফতার করে তিনিও স্বীকার করেছেন যে তিনি পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করতেন। পাশাপাশি 23 মে 2025 দিল্লি পুলিশের স্পেশাল সেল একজনকে ডিটেন করে, যার নাম মোহাম্মদ কাসিম, যার বয়স 32। তার বিরুদ্ধেও একই অভিযোগ যে তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছেন। অর্থাৎ হানিফ খান, সাকুর খান, মোহাম্মদ এই যে কাসিম, এরা কিন্তু মুদ্রার এপিঠ এবং ওপিঠ, তারা দিনের পর দিন ভারতে আছেন এবং পাকিস্তানকে ইনফরমেশন পাঠিয়ে গেছেন। কালকে এই লিস্ট ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এবং এদের বয়সগুলো দেখুন, কারোর 25, কারোর 28, কারোর 30, 32, মানে এই রেঞ্জে। অর্থাৎ এদেরকে তো ব্রেন ওয়াশ করা হয়েছে, নতুবা টাকার কাছে এরা আত্মসমর্পণ করেছে। না হলে এমন কি হলো হঠাৎ করে ভারত বিরোধী চক্রান্তে তারা লিপ্ত হয়ে গেলেন? এই প্রশ্ন তো উঠবে। এটা তো অনেক বেশি সামাজিক প্রশ্ন, অনেক বেশি মনস্তাত্ত্বিক প্রশ্ন হতে পারে যে কিসের জন্য এরা ভারতের বিপক্ষে এই ধরনের চক্রান্ত করছেন। এরা আলটিমেটলি পাবেনটা কি? এরা আলটিমেটলি এদের লক্ষ্যটা কি? এরা করতে কি চাইছে? এই প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা ভবিষ্যতে 100% হবে। এবার দেখুন, এই গুপ্তচর বৃত্তি যারা করছেন, তারা ব্রডার অ্যাসপেক্টটা কি ভাবছেন না? কালকে বাংলায় 2 শহীদ বীর জওয়ানের বডি এলো, দেহ এলো। একজনের নাম পলাশ ঘোষ, একজনের নাম সুজয় ঘোষ। আমি দুদিন আগে যে খবর করেছিলাম যে সাউথ কাশ্মীরে 2 জন সেনাবাহিনী সদস্য নিখোঁজ হয়ে গেছেন, সেই 2 জন ব্যক্তি হলেন বাঙালি, মুর্শিদাবাদের বাসিন্দা, বীর জওয়ান, যারা দেশের অপারেশন মুভমেন্টে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছেন বলে মনে করা হচ্ছে এবং নিহত হন। অথচ দেখুন, দেশের অন্য একটি প্রান্তে এই হানিফ খানরা, এই পার্টিকুলার ব্যক্তিরা দেশের বিপক্ষে ষড়যন্ত্র করছেন এবং পাকিস্তানকে অস্ত্র তুলে দিচ্ছেন। একটা ছোটখাটো ইনফরমেশন হলো একটা বোমের থেকেও শক্তিশালী, সেই ইনফরমেশন দিনের পর দিন কিন্তু এরা তুলে দিচ্ছেন, যার কিন্তু কোনো ক্ষমা অন্তত আপাত দৃষ্টিতে নেই বলে আমার মনে হয়। এর শেষটা কোথায়? এই প্রশ্ন তো উঠবে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।